দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দর্শক, বেনজির আহমেদ মুক্তি পাওয়াতে বাংলাদেশে দংশলীলা চলছে। তারেক রহমান বেনজিরকে মুক্তি দিয়েছে, এই নিয়ে সাধারণ জনগণ তারেক রহমানের বিরুদ্ধে। এদিকে আজ তারেক রহমানের ষড়যন্ত্রে দুবাইয়ে মুক্তি পেয়েছে বেনজির আহমেদ। বাংলাদেশে প্রত্যেকটা জনগণ এবার বিএনপি সরকারের বিরুদ্ধে কেঁপেছে আওয়ামী লীগের এই বেনজির আহমেদ মুক্তি পাওয়ার কারণে। বেনজির সাহেব একটা বেল পেয়েছেন আরব আমিরাতে, তো সেখানে ওই দেশের জুরিসডিকশনে যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে সেখানে ওনার বিরুদ্ধে প্রসিডিং হতে পারে, বেল হতে পারে। এটা বাংলাদেশ সরকারের কোনো কনসার্ন না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন, এমন খবর প্রকাশিত হওয়ার পর নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বেনজির ইস্যুতে আমি গতকালকেই কথা বলেছি যে ইউএই আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেয়া হয়েছে। কিন্তু এখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন আবার সাংবাদিকদের জানাচ্ছেন যে দুবাইতে বেনজির আহমেদকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে ল ফার্ম নিযুক্ত করেছে সরকার, এখন কি স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করবেন যে হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছিলেন আর আমরা ছিলাম সত্য? দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বেনজির আহমেদ দুবাইয়ে মুক্তি পেয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে আজকে প্রত্যেকটা জনগণ তারেক রহমানের বিরুদ্ধে কেঁপেছে। সবাই সরাসরি বলতেছে বেনজির আহমেদের মামলার সাথে তারেক রহমান জড়িত, তারেক রহমান নাকি টাকাকে এইসব করেছে। দর্শক শ্রোতা, বেনজির আহমেদ মুক্তি পাওয়ার পর থেকেই দেশে অসংখ্য ঘটনা ঘটছে এবং বেনজির আহমেদ দুবাইয়ে বসে বাংলাদেশের মধ্যে অসংখ্য অস্থিতিশীল পরিবেশ ঘটাচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে তারেক রহমান যে বিপদে পড়ে এবং বেনজির আহমেদ মুক্তি পাওয়ার পিছনে কি রয়েছে, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও যে অনেক কথা বলেন বা অসংখ্য গোপন নিউজ যে প্রকাশ্যে আসে, সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এমনই দাবি করেছে দেশটির একটি বেসরকারি গণমাধ্যম। তবে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে ঠিক কোন শর্তে জামিন দিল সংযুক্ত আরব আমিরাতের আদালত, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দুবাইয়ে কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 27 জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি, এমনটাই দাবি করছে অনলাইন ভিত্তিক দেশের বেসরকারি গণমাধ্যম এশিয়া পোস্ট। প্রতিবেদনে বলা হয়, কারামুক্তির পর বেনজির আহমেদ জানান আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি। প্রতিবেদনে বলা হয়, জামিনের ক্ষেত্রে দুবাইয়ের আদালত কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে তারাও কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। গত 12 জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, বেনজির আহমেদের ছাড়া পাওয়ার খবরটি তিনি সংবাদপত্র থেকে জেনেছেন। তিনি জানান, পরবর্তী আইনি পদক্ষেপ আলোচনার মাধ্যমে নেওয়া হবে। দুদকের পক্ষ থেকে দুবাইকে তার সম্পর্কে সব জানানো হয়েছে এবং সে ব্যাপারে কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি উদ্যোগ নেওয়া হয়।
বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। এছাড়া 2024 সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এলে তদন্ত শুরু করে দুদক। ওই সময়ই তিনি দেশ ছাড়েন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই পুলিশের হাতে ধরা পড়ার পর অনেকেই ধরে নিয়েছিল তার খেলা এবার পুরোপুরি শেষ। মনে হচ্ছিল তারেক রহমানের মিশন এবার 100% সাকসেসফুল। কিন্তু জেলের 4 দেয়াল পুলিশের এই দাপুটে সাবেক আইজিপিকে আটকে রাখতে পারল না। রীতিমতো ম্যাজিকের মতো দ্রুতই জামিন পেয়ে গেলেন তিনি। আর এরপর থেকেই চারদিকে ভাসছে হাজারো গুঞ্জন। বাতাসে ভাসছে কেন এক রহস্যময় ফোন কলেই নাকি পুরো গেম উল্টে গেছে। তবে আসল প্রশ্নটা লুকিয়ে আছে অন্য জায়গায়। বেনজির আহমেদের খুঁটির জোর আসলে কোথায়? বিদেশের মাটিতেও তার এমন কি পাওয়ার আছে যার কারণে তাকে আটকে রাখতে পারল না খোদ দুবাই পুলিশ? কার এত পাওয়ার যার কাছে তারেক রহমানের এমন হাই ভোল্টেজ মিশন ডাহা ফেল মারল? ঘটনার শুরুটা বেশ চমকপ্রদ। বেনজির আহমেদকে দেশে ফেরাতে তারেক সরকার প্রথম থেকেই আটঘাট বেঁধে মাঠে নেমেছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই প্রজেক্টকে নিজের সবচেয়ে বড় কাজ হিসেবে হাতে নেন। ইন্টারপোল থেকে শুরু করে দুবাইয়ের লোকাল প্রশাসন সবার সাথে যোগাযোগ পাকা করে ফেলা হয় অত্যন্ত গোপনে। ঢাকা থেকে কড়া নির্দেশ যায় যে কোনো মূল্যে এই দাপুটে সাবেক কর্তাকে বন্দী করতে হবে। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল এবং মনে হচ্ছিল ফাঁদ একেবারে রেডি। তারেক সাহেবের প্রশাসন তখন বেশ ফুরফুরে মেজাজে অবস্থান করছিল। তাদের বিশ্বাস ছিল এবার আর কোনোভাবেই ফসকে যাওয়ার উপায় নেই, কারণ একদম নিখুঁত প্ল্যান করে প্রশাসনের বড় কর্তারা সুখবরের জন্য অপেক্ষায় ছিলেন। আর সেই সুখবর চলেও আসে খুব তাড়াতাড়ি। খবর আসে দুবাই পুলিশের জালে আটকা পড়েছেন বেনজির আহমেদ। এই খবর ঢাকায় পৌঁছানোর পর তারেক সরকারের ভেতরে একেবারে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। সবাই ধরে নেয় মিশন শেষ, আর এবার শুধু দেশে ফিরিয়ে আনার পালা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মুখে তখন চওড়া হাসি, কারণ তার সাজানো পাতা ফাঁদে পা দিয়েছেন এই হেভিওয়েট আসামি। দুবাইয়ের মতো কড়া জায়গায় একবার যখন কেউ পুলিশের হাতে পড়ে, সেখান থেকে বের হওয়া একেবারে অসম্ভব। এই বিশ্বাস থেকেই তারেক সাহেব ধরে নিয়েছিলেন বেনজিরের দিন একেবারে শেষ। সবাই তখন টিভির পর্দার দিকে তাকিয়েছিল কখন তাকে হাতকড়া পরিয়ে ঢাকার মাটিতে নামানো হবে। কিন্তু এখানেই ঘটে গেল একটা বিশাল ভেলকিবাজি। ঠিক যখন সবাই ভাবছে গেম ওভার, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল চমক, যে চমকে পুরো তারেক প্রশাসনের একেবারে মাথায় হাত। গত 30 জুলাই দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে বের হয়ে এসেছেন বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আদালত তার জামিন মঞ্জুর করলেও পাসপোর্ট বাজেয়াপ্ত করে দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল প্যাচ। দুবাইয়ের মতো জায়গায় যেখানে আইন কানুন খুব কড়া, সেখানে বেনজির আহমেদ কিভাবে এমন জামিন পেলেন? আর এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানেই চলে আসে সেই রহস্যময় ফোন কল বা অদৃশ্য পাওয়ারের গল্প। চারদিকে এখন জোর গুঞ্জন, হঠাৎ করে আসা একটা মাত্র কলই নাকি পুরো গেম ঘুরে গেছে। কিন্তু এই অদৃশ্য পাওয়ারটা আসলে কি? একটু বিশ্ব অর্থনীতির হিসাব মেলালেই বেনজিরের এই জামিনের পেছনের আসল রহস্য পরিষ্কার হয়ে যায়। দুবাই হলো আন্তর্জাতিক অর্থ পাচারকারী আর প্রভাবশালী মানুষদের জন্য এক বিশাল নিরাপদ জায়গা। দুবাইয়ের বড় বড় অবসান, ব্যবসা আর অবাধ বিনিয়োগের পেছনের আসল চাবিকাঠি হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি কোটি টাকা। বেনজির আহমেদের মতো মানুষরা সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলে বসে আছেন। অর্থনৈতিক বোদ্ধাদের পরিষ্কার কথা হলো, বেনজিরের মতো একজন বড় মাপের বিনিয়োগকারীকে যদি দুবাই প্রশাসন বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয়, তবে তাদের পুরো সিস্টেমে একটা বড় ফাটল ধরবে। তাকে ফেরত পাঠালে সারা বিশ্বের হাজার হাজার পলাতক প্রভাবশালীদের কাছে চরম নেতিবাচক বার্তা যাবে। তারা তখন ভাববে দুবাই আর তাদের জন্য সেফ জোন নয়। ফলে মুহূর্তের মধ্যে দুবাইয়ের অর্থনীতি ধসে পড়ার বিশাল ঝুঁকি তৈরি হবে। আর ঠিক এই অদৃশ্য টাকার পাহাড়ের পাওয়ারের কাছেই খোদ দুবাই পুলিশ রীতিমতো থরথর করে কেঁপে উঠেছে। কোনো উপায় না দেখে তারা বেনজিরকে সসম্মানে জেলের বাইরে যাওয়ার রাস্তা করে দেয়। টাকা চোরের পাশাপাশি বেনজির আহমেদ বাঁচার জন্য নিজের মাথা খাটিয়ে এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছেন, যা দেখে বাঘা বাঘা আইনজীবীরাও অবাক হয়ে গেছেন। পুলিশে থাকাকালীন তিনি বিরোধী দলের নেতাদের শায়েস্তা করতে একের পর এক সাজানো মামলা দিয়ে জেলের ভেতরে আটকে রাখতেন। সেই একই পুরনো এবং তুখোড় চাল তিনি এবার প্রয়োগ করলেন খোদ দুবাইয়ের বুকে বসে। আর এই জাদুকরি চাল দেখে সবাই রীতিমতো হতবাক। জানা গেছে দুবাইয়ের আদালতে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র নিয়ে দীর্ঘ শুনানি হলেও বেনজিরের নিজস্ব আইনি জালের কাছে থমকে গেছে পুরো প্রক্রিয়া। গ্রেপ্তার হওয়ার আগেই নিজের চালাকি এবং দূরদর্শিতা দিয়ে দুবাইয়ে নিজের বিরুদ্ধে একটি স্থানীয় আর্থিক মামলার জাল বুনে রেখেছিলেন এই শিয়ানা খেলোয়াড়।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি স্থানীয় আদালতে কোনো মামলা চলতে থাকে তবে সেই দেনা পাওনা শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশ তাকে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না। আর এই সাজানো মামলাই এখন বেনজির আহমেদের প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই এক চালেই তিনি পুরো প্রশাসনকে বোকা বানিয়ে দিয়েছেন, যার ফলে তারেক সরকার যতই চেষ্টা করুক না কেন বাস্তবে বেনজির আহমেদ পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এক প্রকার নাস্তানাবুদ করে ছেড়েছেন। এত বড় একটা মিশন নিমিষেই চলে গেল। বেনজির প্রমাণ করে দিলেন যে তিনি সাধারণ কোনো মানুষ নন, আর তাকে ধরা এতটা সহজ হবে না। তিনি সবাইকে ঘোল খাইয়ে নিজের সেফ জোন ঠিকই বানিয়ে নিলেন। এমন চরম লজ্জার মুখে পড়ে তারেক প্রশাসনের এখন রীতিমতো দিশেহারা অবস্থা। তারা বুঝতে পারছে না পরবর্তী পদক্ষেপ কি হবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি এবং ইন্টারপোল শাখা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা নাকি দুবাই আদালত থেকে বেনজিরের এই জামিনের কোনো আপডেটই পায়নি। যেখানে পুরো দেশের মানুষ জেনে গেছে বেনজির জেলের বাইরে, সেখানে খোদ সরকারি সংস্থাগুলোর কাছে কোনো খবর নেই। এই অজ্ঞতা প্রশাসনের চরম অদক্ষতা প্রমাণ করে। তারেক রহমান হয়তো স্বপ্নেও ভাবেননি যে তার প্রশাসনের এমন বেহাল দশা দেখতে হবে। বেনজির এত সুন্দর করে পুরো সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন, আর প্রশাসন বসে বসে শুধু তামাশা দেখল। কিন্তু কিভাবে তিনি এত ক্ষমতার মালিক হলেন সেটা জানা খুব জরুরি। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি নিজেকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তখন তার দাপটে অনেকেই মুখ খুলতে সাহস পেত না। 2024 সালে গণ অভ্যুত্থানের ঠিক আগে যখন দুর্নীতি দমন কমিশন বা দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করে, তখন চোখ কপালে ওঠার মতো সব তথ্য বেরিয়ে আসে। দুদকের তথ্য অনুযায়ী বেনজির আহমেদ নিজের দাপট দেখিয়ে স্ত্রীর নামেই কিনেছিলেন 120 একরেরও বেশি দামি জমি। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশান ও উত্তরায় স্ত্রী ও কন্যার নামে কেনা হয়েছিল শত শত কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস। সবচেয়ে বড় ঘটনাটি সামনে আসে গোপালগঞ্জের সাভানা রিক্রিয়েশন অ্যান্ড ইকো রিসোর্ট নিয়ে। অভিযোগ রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ মানুষের জমি তিনি জোর করে দখল করেছিলেন। বেনজির ইস্যুতে আমি গতকালকেই কথা বলেছি যে ইউএই আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেয়া হয়েছে। ইউএই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্তে। তা আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি। আর ইউএই অ্যাম্বাসেডরের সাথে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছেন কি কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফাইড কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়। তার কাছে আমাদের পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মাননীয় মন্ত্রী, আরেকটা হচ্ছে এখানে অনেকে বলার চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনি সে যদি অন্য কোথাও নাগরিকত্ব নাই সেখানে জটিল অনেক ব্যাপার আছে। প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াই তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। প্রথমটা কি ছিল? বোমা, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে।
এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেইভাবে দেখেছি এবং এটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেনজির আহমদের বিষয়ে কথা হয় এবং বেনজির আহমদের নিয়ে অনেক কথা হয়। বেনজির আহমদের মুক্তি পাওয়ার বিষয়ে অসংখ্য তথ্য এখানে এসেছে গাইস। এই বিষয়গুলো দেখে এবং বেনজির আহমদকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।